পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অধ্যায় ৩ জীবনের জন্য পানি অধ্যায়টি পড়ব। এখানে বিভিন্ন বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো ভালোভাবে বুঝে অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান দেখব। তো অধ্যায়ে যে বিষয়বস্তুগুলো আলাদাভাবে দেওয়া আছে, বিষয়বস্তুগুলো কিন্তু খুব ভালোভাবে পড়লেই আমরা অনুশীলনের প্রশ্নগুলো সহজ সমাধান পেতে পারি। তাহলে আমাদের অধ্যায়টি চলো পড়া যাক। আমাদের চারপাশ ঘিরে আছে পানি। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই। তো মানুষের তৈরিও কিছু উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ এগুলো হলো মানুষের তৈরি উৎস, যে উৎসগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, তাই পানির অপর নাম জীবন। তো আজকের অধ্যায়টি হলো পানি নিয়ে, অর্থাৎ আমাদের জীবনে পানির গুরুত্ব এবং আমরা এই পানি কোত্থেকে পাই, কিভাবে এই পানির অপচয় আমরা রোধ করতে পারি ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে ছবিতে আমরা একটি পানির প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি পানির উৎসের ছবি দেখতে পাচ্ছি। এই যে সাগরের পানি, এগুলো হলো প্রাকৃতিক। আবার এই যে নলকূপ, এটি কিন্তু মানুষের তৈরি পানির উৎস। জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। তো এখানে জীব বলতে একটি উদ্ভিদকে বোঝানো হচ্ছে। উদ্ভিদ বা গাছ কিন্তু পানি ছাড়া বাঁচবে না, অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে, অর্থাৎ এই যে গাছ মাটির নিচ থেকে এই মূলের সাহায্যে পানি গ্রহণ করে, অর্থাৎ টেনে নেয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। আবার সূর্যের আলো এবং মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড কে ব্যবহার করেই নিজের খাদ্য নিজে তৈরি করে এবং বিনিময়ে আমাদের জন্য অক্সিজেন বায়ুতে নির্গত করে। তবে গাছ মূলের সাহায্যে মাটির নিচ থেকে পানির সাথে খনিজ বিভিন্ন পদার্থ কিন্তু শোষণ করে, যেগুলো গাছের পুষ্টি চাহিদা পূরণ করে। তো এভাবে কিন্তু যখন প্রচন্ড গরম পড়ে, মাটির নিচ থেকে এই পানি কিন্তু উদ্ভিদকে সতেজ রাখে। তোমরা কি কখনো ভেবেছো, সূর্যের এই আলো গাছের উপর যখন পড়ে, গাছ কিন্তু কখনোই অনেক বেশি গরম হয়ে যায় না, কারণ এই যে মাটির নিচ থেকে টেনে নেওয়া পানি কিন্তু এই উদ্ভিদকে সতেজ রাখে। এবার প্রাণী, বেঁচে থাকার জন্য প্রাণীদেরও কিন্তু পানির প্রয়োজন। মানব দেহের 60 থেকে 70% পানি। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তো পানি আমাদের কি কি উপকার করে, যেমন দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। এই যে আমরা খাদ্য খাবো, সেই খাদ্য পরিপাক করে এই যে আমাদের হাত কাজ করবে, মাথা কাজ করবে, পা কাজ করবে, সম্পূর্ণ শরীরে পুষ্টি উপাদানগুলো নিয়ে যায় পানি। আবার দেহে পুষ্টি উপাদান শোষণেও পানি সাহায্য করে, অর্থাৎ যে খাবার আমরা খাবো সেই খাবার থেকে পুষ্টি উপাদানগুলোকে শোষণ করতে পানি সাহায্য করে। খাদ্য পরিপাকে সাহায্য করে, অর্থাৎ খাদ্যগুলোকে পরিপাক করতে পানি সাহায্য করে এবং দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতেও কিন্তু পানি প্রয়োজন। এবার আমরা এমন একটি ছবি দেখছি, ঠিক দেখতে অনেকটি মাকড়সার জালের মতো, এবং এখানে দেখতে পাচ্ছি বিন্দু বিন্দু পানির ফোঁটা দেখা যাচ্ছে। তো এই ফোঁটাগুলোকেই বলে শিশির। তবে এই শিশির কিভাবে সৃষ্টি হয়? অনেক সময় তোমরা রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানির জমতে দেখো, সেগুলোই হলো শিশির। তো এই শিশির কিভাবে সৃষ্টি হয়? মূলত বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর স্পর্শে আসে, তখন বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প আরো বেশি ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। এই তরলে পরিণত হওয়াকেই ঘনীভবন বলে। আবার পানিকে যখন তাপ দেওয়া হয়, তখন তা বাষ্পে পরিণত হয়। অর্থাৎ পানিকে চুলায় যখন আমরা ভাত রান্না করি, যখন আমরা তাপ দিই, দেখবি অনেকটি ধোঁয়ার মতো উপরে উঠছে। এটি হলো পানিকে যখন তাপ দেওয়া হয় তখন জলীয় বাষ্পে পরিণত হওয়া। আবার তরল থেকে এই বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলে
বাষ্পীভবন। তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। অর্থাৎ পানিকে যখন আমরা তাপ দিব তখন এই পানির অবস্থা ভিন্ন ভিন্ন হবে। যেমন নিচের একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে পানির অবস্থা কঠিন অর্থাৎ বরফ। এই যে কিছু খণ্ড বরফ আমরা একটি গ্লাসে নিলাম, এই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন এটি তাপ প্রয়োগের ফলে বরফ গলে কিন্তু পানিতে পরিণত হবে। আবার একই ভাবে এই পানিকে যখন তাপ দিব সেই তাপ কিন্তু বাষ্প বা ধোঁয়ার মতো উড়ে যাবে, একে বলে জলীয় বাষ্প। তাহলে দেখো পানির কিন্তু তিনটি অবস্থায় রূপান্তর করা যায়, বরফ থেকে তাপ প্রয়োগে পানি, আবার পানিকে তাপ প্রয়োগে জলীয় বাষ্প। এবার আমরা পানির চক্র সম্পর্কে জানবো। আসলে প্রকৃতিতে এই পানি আসে কোথা হতে? বায়ুতে জলীয় বাষ্প আছে, ভূপৃষ্ঠের 1/3 ভূমি এবং 3/3 পানি, এবং এই পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। অর্থাৎ যখন সূর্যের তাপ এই পানির উপর পড়ে, এই যে পৃথিবীর 3 ভাগ পানি, এই পানির উপর যখন সূর্যের তাপ পড়ে সেই তাপের কারণেই পানিগুলো বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়। যেমনই আমরা যখন চুলায় ভাত বা গরম পানি বসাই, তাপ দিলে কিন্তু পানি ধোঁয়া হয়ে উপরের দিকে উঠতে থাকে। ঠিক একইভাবে সমুদ্রের পানি কিংবা অন্য পানিতে যখন সূর্যের তাপ পড়ে সেই তাপে পানিগুলো বাষ্প হয়ে অর্থাৎ ধোঁয়ার মতো হয়ে বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। এবার যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় আবার প্রকৃতিতে ফিরে আসে, তাই হলো পানি চক্র। বিষয়টি আমরা আরো একটু স্পষ্টভাবে বোঝার জন্য ছবিটির দিকে একটু তাকাবো। যেমন এই যে নিচে আমরা সমুদ্রের বা নদীর পানি দেখছি, যখন এই সূর্যের আলো অর্থাৎ তাপ পানিতে পড়ে, এই সূর্যের তাপে এই পানি বাষ্প হয়ে অর্থাৎ ধোঁয়া হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই যে বাষ্পীভবন হয়ে পানিগুলো উপরের দিকে উঠছে, একে বলে বাষ্পীভবন অর্থাৎ বাষ্প। ধীরে ধীরে এই বাষ্পগুলো ঘন হতে থাকে এবং উপরে আকাশে জমতে থাকে, এইভাবে মেঘ হয়ে জমতে থাকবে। এই যে ঠিক পানিগুলোই বাষ্প হয়ে উপরে জমছে। আবার এই বাষ্পগুলো ধীরে 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 আরো অনেক বেশি ঘন হতে থাকে অর্থাৎ ভারী হতে থাকে, জমতে জমতে এগুলো অনেক বেশি ভারী হয়ে বড় বড় ফোঁটায় রূপান্তর হতে থাকে। অবশেষে যখন ফোঁটাগুলোর ওজন এত বেশি হয়ে যায় যে এখানে আর ভেসে থাকতে পারে না, তখন এই ফোঁটা বৃষ্টি হিসেবে আবার প্রকৃতিতে ঝরে পড়ে। ঠিক সেই পানি কিন্তু এই নদীতে আবার ফিরে এলো। তার মানে আমরা বুঝলাম ঠিক একই পানি কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নদীতে ফিরে এসেছে। একেই বলা হচ্ছে পানি চক্র। অর্থাৎ একই পানি এই চক্রাকারে ঘুরে আবার প্রকৃতিতে ফিরে আসছে। আবার এই পানি কিন্তু উদ্ভিদ গ্রহণ করে, এখান থেকে পানি আবার উদ্ভিদ কিছু পরিমাণ পানি উদ্ভিদ গ্রহণ করে। আবার এই যে বৃষ্টি পড়ছে, সব বৃষ্টিগুলোই কিন্তু নদীতে পড়ছে না, কিছু বৃষ্টির পানি এই যে তুষারপাত কিংবা কিছু পরিমাণ বৃষ্টি মাটি শোষণ করে নেয় অর্থাৎ মাটিতে জমা থাকে। অনেক সময় ঝর্ণা আকারে এখানে পাহাড় থেকে পানিগুলো বের হয়, আবার অনেকে নলকূপ কিংবা কূপ খননের মাধ্যমেও কিন্তু এই মাটির নিচে চাপা পড়া পানিগুলো নিতে পারে। তার মানে এই প্রকৃতিতে যে পানিগুলো আছে, নদীর পানিগুলো কিন্তু আবার এই বাষ্প হওয়ার পর ঘনীভবন, আবার মেঘ, মেঘ থেকে বৃষ্টির রূপেই কিন্তু আবার প্রকৃতিতে চলে আসছে। এটাই বলা হচ্ছে পানি চক্র। এবারে এই যে পানি আমরা পাচ্ছি, পানি কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা এই পানি বিভিন্ন ভাবে দূষণ করছি। এবার আমরা পানি দূষণ সম্পর্কে জানব। প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ যখন মিশে যায় তখন পানি দূষিত হয়ে যায় এবং এই দূষণ জীবের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। যেমন পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি পানিতে কেউ গরু ছাগল গোসল করাচ্ছে, থালা বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে, আবার কেউ মলমূত্র ত্যাগ করছে। এভাবেই কিন্তু এই পানি দূষিত হচ্ছে এবং এই দূষিত পানি ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে যাবে। তো এই দূষণের ফলে কি হবে, অর্থাৎ পানি দূষণের প্রভাব। পানি যদি দূষিত হয়ে যায়, পানিতে যে জলজ জীব আছে যেমন মাছ, বিভিন্ন জলজ জীব মারা যাবে।
কারণ তারা সেখানে পর্যাপ্ত পরিমাণে তাদের খাদ্য পাবে না। তো এভাবে কিন্তু খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটবে, অর্থাৎ মাছ যদি মারা যায় আমরা কিন্তু মাছের চাহিদা পূরণ করতে পারবো না, অর্থাৎ আমরা পর্যাপ্ত পরিমাণে মাছ পাবো না। আবার এই দূষণের প্রভাব কিন্তু মানুষের উপরও পড়ছে, যেমন দূষিত পানি যখন মানুষ পান করবে এর ফলে বিভিন্ন রোগ যেমন টাইফয়েড, ডায়রিয়া, কলেরার মতো বিভিন্ন পানিবাহিত রোগ মানুষ আক্রান্ত হবে। তাহলে কিভাবে এই পানি দূষণ প্রতিরোধ করা যায়? ছবিতে আমরা দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা পুড়িয়ে এই পানি দূষণ রোধ, অর্থাৎ বিভিন্ন ময়লা আবর্জনা যখন পানিতে মিশে যায় এই পানি দূষিত হবে। এজন্য আমরা এ ধরনের বিভিন্ন ময়লা আবর্জনা গুলো নির্দিষ্ট স্থানে ফেলেও কিন্তু পানি দূষণ রোধ করতে পারি। এবং রান্নাঘর এবং টয়লেটের বজ্র নিষ্কাশন নালায় বা এবং তেল না ফেলেও পানি দূষণ রোধ করতে পারি। আবার এই পুকুর, নদী, সাগরে ময়লা আবর্জনা না ফেলে সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল-বিল কিংবা নদীতে ভাসমান বিভিন্ন ময়লা আবর্জনা কুড়িয়েও কিন্তু আমরা পানি পরিষ্কার রাখতে পারি। তবে এমন কিছু পানি আছে যেগুলো পরিষ্কার কিন্তু অনিরাপদ পানি। অনিরাপদ পানি মানে হলো পানের অযোগ্য, অর্থাৎ যে পানি আমরা পান করতে পারবো না। তো মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। তো কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি। আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বেই আমরা পানিকে নিরাপদ করে নিব। এই যে পানিকে নিরাপদ করা, এই নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। এবার আমরা পানি বিশুদ্ধকরণের বিভিন্ন উপায় সম্পর্কে জানবো। যেমন ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। তো পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা পানি পরিষ্কার করতে পারি, অথবা এই পানি পরিষ্কার করে তা জীবাণুমুক্ত করার জন্য ফুটিয়ে জীবাণুমুক্ত করতে পারি। তিতানো পানি বিশুদ্ধকরণের একটি উপায়, একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দেই। তো কিছুক্ষণ পর দেখা যাবে তলায় কিছুটা তলানি জমেছে, অর্থাৎ ময়লা নিচে বসে যাবে। তো উপরের পরিষ্কার পানির অংশটুকু আমরা তুলে নিব এবং পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো তিতানো। অন্য একটি প্রক্রিয়া হলো ফুটানো। পানি জীবাণুমুক্ত করার একটি খুব ভালো উপায় হলো ফুটানো, অর্থাৎ পানিকে 20 মিনিট ধরে ফুটাতে পারলে কিন্তু পানি একেবারে পানের যোগ্য হয়ে যায়। তো রাসায়নিক প্রক্রিয়ায়ও পানি বিশুদ্ধকরণ করা যায়, যেমন অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফোটানো সম্ভব হয় না, সেক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, আবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা নিরাপদ পানি পেতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিক যুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যাবে না, অর্থাৎ আর্সেনিক যুক্ত পানিকে কিন্তু আমরা কোনোভাবে নিরাপদ করতে পারবো না। এবার আমরা সঠিক উত্তরগুলো দেখে নেব। উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই পানি। কোনটি পানি দূষণের কারণ? পানি দূষণের কারণ হলো নর্দমা, বজ্র। পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? তিতানো। এবার সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা খুব সহজ ভাষায় উত্তরগুলো দেখে নেব, যাতে খুব সহজে আমরা পরীক্ষায় লিখতে পারি। পানি চক্র কি? তো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের চারিদিকে ছড়িয়ে পড়ে তাই হলো পানি চক্র। পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দিই। তো আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি? যেমন রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য বা তেল না ফেলা, পুকুর, নদী কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা, কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লিখি। তো অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় হলো ছাঁকন, তিতানো, ফুটানো কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। এই পানি কোথায় যায়? তো বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়, যা উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে নিয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে। পানির 3টি অবস্থা কি কি? তো পানির 3টি অবস্থা আমরা দেখি। একটি হলো বরফ, সেটি কঠিন, আবার তরল যেমন পানি, আবার জলীয় বাষ্প।
বরফ সহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি। গ্লাসে বরফ রাখলে গ্লাসটি প্রথমে ঠান্ডা হয় এবং এতে গ্লাসের বাইরের যে জলীয় বাষ্প তাও ঠান্ডা হয়, ফলে জলীয় বাষ্প পানিতে পরিণত হয় এবং এইভাবেই সেই জলীয় বাষ্প গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়, ফলে বরফ সহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠটিও কিন্তু ভিজে যায়। পানি চক্র ব্যাখ্যা করো। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র, এবং এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। যেমন সাগর নদীর পানি বাষ্পীভূত হয়ে, অর্থাৎ যখন সূর্যের তাপ পড়বে তখন বাষ্প হয়ে যাবে, সেই বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে ওঠে এবং ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে আরো বেশি ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্য বিন্দু কিন্তু মেঘ সৃষ্টি করে আকাশে ভেসে থাকে এবং এই মেঘের পানির কণাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং কণা বড় হয়েই বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। তো এই বৃষ্টির পানি কিছুটা নদীতে পড়ে, আবার কিছুটা মাটিতে শোষিত হয়। এভাবে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং পুনরায় আবারও সূর্যের তাপে বাষ্প হয়ে বায়ুতে ফিরে যায়। জীবের কেন পানি প্রয়োজন? জীবের পানি প্রয়োজন কারণ এই যে উদ্ভিদ খাদ্য তৈরিতে কিন্তু পানি ব্যবহার করে, আবার পানির মাধ্যমেই কিন্তু উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে। প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে। এছাড়া পানি দেহের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পুষ্টিগুলো নিয়ে যায়। পানি খাদ্য পরিপাকে সাহায্য করে, পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? বাতাসে যে পানি আছে তা আমরা একটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো এই পরীক্ষার জন্য প্রয়োজন একটি কাচের গ্লাস ও কয়েক টুকরো বরফ। তো পরীক্ষাটির শুরুতে বরফের টুকরোগুলো গ্লাসে রাখি। এবার কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাসের বাইরে বিন্দু বিন্দু পানি লেগে আছে, অর্থাৎ বরফের ঠান্ডার কারণেই কিন্তু গ্লাসটি ঠান্ডা হয়েছে এবং গ্লাসটি ঠান্ডা হয়ে এই যে গ্লাসের চারপাশে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প এই ঠান্ডার কারণে আরো বেশি ঘন হয়ে এই গ্লাসের চারপাশে ভিজে আছে, অর্থাৎ বিন্দু বিন্দু পানি হিসেবে দেখা যাবে। তো এই থেকে আমরা বলতে পারি যে বাতাসে পানি আছে। পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? পুকুরের পানি থেকে আমরা নিরাপদ পানি পেতে পারি এর জন্য একটি কলস বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দিই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে এবং উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। এরপর ওই পানি, অর্থাৎ উপরের যে পরিষ্কার পানি, সেই পানিটা আমরা 20 মিনিটের বেশি সময় ধরে ফোটাতে থাকবো। ফোটানোর পর ওই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পাবো। ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন গ্লাসটি ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা গ্লাসের বাইরের অংশেও কিন্তু জলীয় বাষ্পের সংস্পর্শে এলে তা আরো বেশি ঘন হয়ে যায় এবং ওই যে বাইরের জলীয় বাষ্প ঘন হয়ে পানিতে, অর্থাৎ পানির বিন্দুতে পরিণত হয়। আবার শীতের রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্প ঘাস গাছপালার সংস্পর্শে এসে ঘন হতে থাকে এবং বিন্দু বিন্দু পানির কণা সৃষ্টি করে, যা আমরা শিশির নামে চিনি। তাই বলা যায় যে গ্লাসের গায়ে যে পানি লেগে থাকে, অর্থাৎ পানির কণা এবং শিশির একই রকমের। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর খুব সহজ সমাধান বুঝতে পেরেছো। মূলত বিষয়বস্তুগুলো ভালোভাবে বুঝেও কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর সহজভাবে করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।